আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরিন ইসলাম। প্রথমেই সংবাদ শিরোনাম। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ 10 জুলাই। রাজনৈতিক দলগুলোর মতামত ও বক্তব্য ধারণ করে সংশোধনের প্রস্তাব করছে ঐকমত্য কমিশন, বললেন ডক্টর আলী রিয়াজ। দেশ গড়তে মাসব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসাবে নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায় এনসিপির পদযাত্রা। 10 জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিল চিটাগং ড্রাই ডক। ইয়েমেনের 3টি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলের হামলা। এবং প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ দলকে জমকালো সংবর্ধনা। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে শুনুন বিস্তারিত সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার 10 জুলাই আদেশ দেওয়া হবে। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুনানি হয়। এদিন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শুনানি করেন। বেলা 11:15টায় শুনানি শুরু হলে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডন করে যুক্তি তুলে ধরেন আইনজীবী আমির হোসেন। তিনি দাবি করেন, শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। 2024 সালে কোনো যুদ্ধ হয়নি, এটি ছিল রাজনৈতিক বিরোধ। 1973 সালের প্রণীত আইনের বিচার এই ঘটনায় প্রযোজ্য নয়। এইসব যুক্তি তুলে ধরে আইনজীবী আমির হোসেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে এই অভিযোগ থেকে অব্যাহতি দিতে ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করেন। এই সময় চিফ প্রসিকিউটর বলেন, মানবতা বিরোধী অপরাধ ব্যাপকতা বিচার করে এই আইনে বিচার সম্ভব। পরে ট্রাইব্যুনাল 10 জুলাই আদেশের দিন ধার্য করেন। শুনানি শেষে সাংবাদিকদের প্রসিকিউটর MH তামিম জানান, রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আসামির অব্যাহতি চেয়ে যেসব যুক্তি দেখিয়েছেন তা গ্রহণযোগ্য নয়। তামিম বলেন, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে কিনা তা একমাত্র বিচার প্রক্রিয়াতেই নির্ধারণ হবে। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর পক্ষ থেকে আসামিদের অব্যাহতির জন্য যেসব যুক্তি উপস্থাপন করা হয়েছে তা আইনি ও নৈতিকভাবে টেকসই নয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদের পক্ষে রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসছে, সেই ফরমাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি। আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি। মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই যে তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। এই মামলার আসামি পক্ষের আইনজীবী তার ডিসচার্জ হিয়ারিং অর্থাৎ অভিযোগ থেকে অব্যাহতির শুনানিতে 2টি পয়েন্ট মূলত উল্লেখ করেছেন। একটি হলো যে এই যে 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, এটি একটি যুদ্ধাপরাধ আইন এবং এটি যুদ্ধকালীন সময়ে সংঘটিত অপরাধের জন্য তৈরি করা হয়েছিল। এটি ছিল ওনাদের আর্গুমেন্ট। আমরা বলেছি এই আইনের সেকশন 3 সাবসেকশন 1 এখানে সুস্পষ্ট করে যে এই আইন প্রণয়নের আগে অথবা পরে যদি কোনো
মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয় এই বাংলাদেশের টেরিটরির মধ্যে, তাহলে এই ট্রাইব্যুনাল উক্ত অপরাধের বিচার করতে পারবেন। অতএব এটি যে যুদ্ধ অপরাধের আইন, এটি এই আইনের আগাগোড়ার কোথাও বলা নাই। দুই নাম্বার, ওনারা বলেছিলেন যে এই মামলায় ওনার বিরুদ্ধে আনিত অভিযোগ অসত্য, মানে মিথ্যা। এক্ষেত্রে বিজ্ঞ চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে এটি সত্য কি মিথ্যা এটি নিরূপণের সময় চার্জ হিয়ারিং নয়। চার্জ হিয়ারিং হলো কোনো আইনগত সুস্পষ্ট ত্রুটি আছে কিনা, সত্য মিথ্যা নির্ধারণ হয় ট্রায়ালে। এদিকে সোমবার ট্রাইব্যুনালের সাবেক আইজিপি মামুনকে আনা হলেও তার পক্ষে ট্রাইব্যুনালে কোনো যুক্তি উপস্থাপন করা হয়নি। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন, বরং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর অনুভূতি এবং বক্তব্য ধারণ করে সংশোধন প্রস্তাব আনছে কমিশন। আজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের আলোচনার শুরুতে তিনি এ কথা বলেন। ডক্টর আলী রিয়াজ জানান, জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে অধিকাংশ দলের আপত্তি থাকার কারণে ভিন্ন ভিন্ন প্রস্তাব দিয়েছে কমিশন। এই সময় কমিশনের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ এবি পার্টি সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। আজ উপজেলা পর্যায়ে অধীনস্থ আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা, নারী প্রতিনিধিত্ব এই 3টি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এনসিপির মাসব্যাপী পদযাত্রার অংশ হিসাবে আজ নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায় পদযাত্রা অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে জনতার অভূতপূর্ব সাড়া এনসিপির কর্মীদের উজ্জীবিত করেছে। মানুষ গণ অভ্যুত্থানের চেতনাকে আপন করে নিচ্ছে, আশা, আস্থা আর নতুন ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু করেছে মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের 64টি জেলা ঘুরে মানুষের সঙ্গে সরাসরি কথা বলার এই উদ্যোগকে দলটি এখন পর্যন্ত 6 দিনে সফর করেছে 14টি জেলা। প্রতিটি জেলায় গ্রাম, শহর, পাড়া, মহল্লা ও হাট বাজারে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন পরিবর্তনের বার্তা। এনসিপি বলছে, এই পদযাত্রা কেবল একটি কর্মসূচি নয়, বরং এটি নতুন বাংলাদেশ গড়ার পথে এক ঐতিহাসিক অভিযাত্রা। নতুন বাংলাদেশের বুনিয়াদকাল 2024-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলি। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে 36 জুলাই নামে। এই জনপদের অপরিসীম ত্যাগ ও অনন্য সাহসের সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের। কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো? লাল জুলাইয়ের বিপ্লবী সময়রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন। 2024 সালের এই দিন সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলন পা রাখে নতুন এক অধ্যায়ে। বাংলা ব্লকেট কর্মসূচিতে অভূতপূর্ব সাড়া দেয় জনসাধারণ। স্থবির হয়ে পড়ে রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। একই সঙ্গে চলতে থাকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জন। বাংলা ব্লকেট কার্যকর করতে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ দখলে নেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অবরোধ হয় রাজধানীর চানখারপুলেও। সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ইডেন কলেজের ছাত্রীরা নীলক্ষেত মোড় আটকে দেন। আগারগাঁওয়ে সড়ক অবরোধ করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরাবরের মতো ঢাকা আরিচা মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন। চট্টগ্রামে রেল লাইন অবরোধ করা হয়।
শিক্ষার্থীরা নানা সৃজনশীল উপায়ে আন্দোলনের পথে হেঁটেছেন। রাসেল আহমেদ সে একটা প্রতীকী আন্দোলন করেছিলেন যে বিবাহিতদের কোটা চাই। সে যেহেতু বিবাহিত ছিল, এবং আমাদের সৈয়দ আহমেদ সিয়াম ছিল, তার একটা ছিল যে সে যেহেতু তার যদি কোনো মুক্তিযোদ্ধার নাতি বা পুতি কোনো কোটা নেই, এই ধরনের কোনো কোটা নেই, তাহলে সে কী করতে চাচ্ছে, সে মুক্তিযোদ্ধার কোনো নাতি বা পুতিকে বিয়ে করে এর মাধ্যমে কোটা চাচ্ছে। এরকম প্রতীকীভাবে আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে অবস্থান নেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা বৃষ্টির মধ্যে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। একই দাবিতে বিএম কলেজের শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিন চট্টগ্রাম মহাসড়কে অবরোধ পালন করেন। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনাজপুর রংপুর মহাসড়ক অবরোধ করেন। গোপালগঞ্জে শিক্ষার্থীরা ঢাকা খুলনা মহাসড়ক আটকে দেন। 7 তারিখে বাংলা ব্লকের যখন শুরু হয়, তখন থেকে আসলে আমরা বুঝতে পারছিলাম যে আন্দোলনের ফলাফল না নিয়ে রাজপথ থেকে সরে যাওয়ার কোনো উপায় নেই। তারপরে ধীরে ধীরে দেশের মানুষের সংহতি আমাদের কাছে এসে পৌঁছাইতে থাকে। এদিন সন্ধ্যায় আলোচনার কথা বলে পুলিশ সমন্বয়কদের শাহবাগ থানায় ডেকে নিলে মুহূর্তেই সে খবর ছড়িয়ে পড়ে অনলাইনে। শিক্ষার্থীরা জড়ো হন সেখানে। থানা থেকে বের হয়ে নেতারা জানান, দাবি নিয়ে কোনো আপোষে রাজি না তারা। শিক্ষার্থীদের বাংলা ব্লকেট নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ফেসবুক পেজ থেকে এদিন পোস্ট করা হয়। এদিন আন্দোলনে সমর্থন জানায় বাম ছাত্র সংগঠনগুলো। কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রাত 8টার দিকে 4 দফার পরিবর্তে সহজ করে 1 দফার কথা ঘোষণা করেন, যেখানে সব সরকারি চাকুরিতে কোটা সংস্কার করে আইন পাশ করার দাবি জানানো হয়। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী 10 জুলাই প্রকাশ করা হবে। আজ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার আহসানুল কবির এ তথ্য জানিয়েছেন। চলতি বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে 14,90,142 পরীক্ষার্থী। এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী অংশ নেয় 2,94,726 জন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,43,313 জন। শ্রাবণ এলেই বৃষ্টি নামে, তবে 2024-এর শ্রাবণে শুধু বৃষ্টি নয়, নেমেছিল রক্ত, ছিল শপথ, ছিল বিদ্রোহ। আর সেই শ্রাবণ আজ ফিরে আসছে পদ্মায় তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহের মধ্য দিয়ে। রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যে 6:30। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। বিস্তারিত দিনার সুলতানার প্রতিবেদনে। স্বাধীনতার 50 বছর পেরিয়ে এসে 24 জুলাইয়ে আবারও জনতার পদচারণায় কেঁপে উঠেছিল রাজপথ। সেই আন্দোলনের চিত্র, শহীদদের স্মৃতি আর অসমাপ্ত প্রশ্নগুলোকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে 37 মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ। শ্রাবণ বিদ্রোহ এমন একটি তথ্যচিত্র যার প্রতিটি দৃশ্য যেন হৃদয়ের গহীনে ঢেউ তোলে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? গণতন্ত্র শব্দটি যখন আতঙ্কে কাঁপছিল, তখন একদল মানুষ পথে নেমেছিল বুক ভরা সাহস নিয়ে। সেই আগুনের দিনগুলোই ফুটে উঠেছে শ্রাবণ বিদ্রোহের প্রতিটি দৃশ্যে। বাংলাদেশের একটা কোর্ট যে আসলে ক্যাঙ্গারু কোর্টের মতো, গণভবনে বসে শেখ হাসিনা যেটা বলতো ওইটাই জাস্ট কোর্ট ওখানে একটা মানে পেপারের মতো লিখে দিত। দেশের বাস্তবতা বিসিএস বা সরকারি চাকরি, এইটা পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বড় একটা লক্ষ্য থাকে। তারপরে আমরা 1 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনটা শুরু করি।
আমাদেরকে রাজাকারের নাতিপুতি বলে, তখন কিন্তু ওই অপমান বোধটাই সবার আসলে ট্রিগার্ড হয় এবং সবাই কিন্তু আসলে অপমানিত হয়েছে। আওয়ামী লীগ এটা করতে পেরেছে কারণ যে কোনো ধরনের ভয়ঙ্করতম অপরাধ করার মতো মাইন্ডসেট আওয়ামী লীগ নেত্রীর এবং তার অনুগতদের ছিল। সেটা কেউ কাউকে আসলে বলে দেয়নি যে এটা করতে হবে, সেখানে মানুষের একদম নিজের যে চাওয়াটা সেটা উঠে এসেছে এবং প্রত্যেকটা জায়গায় গ্রাফিতির ধরনটা ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা জায়গায় লেখনীগুলো ভিন্ন ভিন্ন। এটি শুধু একটি তথ্যচিত্র নয়, এটি প্রজন্মের সামনে রাখা এক আয়না, যেখানে দেখা যায় কিভাবে একটি প্রজন্ম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আর দেখা যায় হারিয়ে যাওয়ার আগেও জিতে যাওয়া মানুষের মুখ। তথ্যচিত্রটি যেন এক সমসাময়িক মুক্তিযুদ্ধের দলিল, যেখানে সাহস, প্রতিরোধ আর জনগণের কণ্ঠস্বর একসাথে ধ্বনিত হয়েছে পর্দায়। টোটাল বাংলাদেশ দিলেও কি আর ছেলেটা ফেরত পাওয়া যাবে? যে দেশের মানুষ পাকিস্তানের এরকম বর্বর সামরিক বাহিনীকে মোকাবেলা করতে পারে, সেই দেশের মানুষকে কে পরাজিত করতে পারে? 1972 থেকে 75-এর মধ্যে ফ্যাসিজমের লক্ষণ ছিল এক নেতা এক দেশ। সাধারণ কোনো আন্দোলনের মাধ্যমে তাকে ফেলা যেত। আমি তো শুনছি, তো দেখি নাই। আমি আর পারি না আব্বা, আপনারা আমার একটু শান্তি করে দেন না আব্বা। তুমি আর কদিন বাঁচবা, দেখেন তো তুমি আর কদিন বাঁচবা, তুই তো গেলে যাবে না। কোনো মা, যে কোনো ভাই, যে কোনো বাবা বোন দেখে তো সহ্য করতে পারবে না। আরিফুর রহমান পরিচালিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ শুধু স্মরণ নয়, প্রতিজ্ঞাও। আমরা ভুলব না এবং ভুলতে দেব না। দিনার সুলতানা, বিটিভি নিউজ। চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি আগামী 6 মাস পরিচালনার জন্য দায়িত্ব নিয়েছে চিটাগং ড্রাই ডক। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি গত মধ্যরাত থেকে এনসিটি পরিচালনার দায়িত্ব বুঝে নেয়। নতুন দায়িত্বে এনসিটির অপারেশনাল কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে। আজ থেকে চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পালন করছে বাংলাদেশ নৌবাহিনী। আমদানি রপ্তানি বাণিজ্য সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে গতকাল রাত 12টার পর থেকে নৌবাহিনীর চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের তত্ত্বাবধানে নিউ মেরিন কন্টেইনার টার্মিনালের অপারেশনাল কার্যক্রম চলছে। বিগত ঠিকাদারের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আমরা এটা সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা নতুন ঠিকাদার নিয়োগ করেছি। এখানে ডিপিএম এর মাধ্যমে ড্রাই ডক কাজ শুরু করেছে গতকাল রাত 12টা থেকে। ওখানকার যেই সিস্টেম যেটা ছিল, অপারেশনাল প্রসিজিওর যেটা ছিল, সব কিছুই আগের মতোই আছে এবং সাইপরটেকের যে স্টাফ অফিসিয়াল যারা ছিল তারা বর্তমানে ড্রাই ডকের কর্মকর্তা। তো সেই হিসেবে আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, কোনো কার্যপ্রক্রিয়ার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, আমাদের কম্পিউটার সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, সব কিছুই যথারীতি চলছে এবং স্মুথলি রান করছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সার্বিক দায়িত্বে আগের মতোই নিউ মেরিন কন্টেইনার টার্মিনালের সকল সেবা ও সুযোগ সুবিধা আমদানি রপ্তানি কারক সহ সংশ্লিষ্ট বন্দর ব্যবহারকারীদের জন্য অব্যাহত থাকবে। যে কোনো সমস্যায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সকল সহযোগিতা করবে। তো ড্রাই ডক হচ্ছে ওভারঅল এরা টপ ম্যানেজমেন্ট হিসেবে থাকবে, বাট এর অভ্যন্তরে ওনাদের অধীনস্থ যে কর্মকর্তা কর্মচারী তারা সবাই অভিজ্ঞ এবং সবাই এতদিন টার্মিনাল পরিচালনার সাথে সংশ্লিষ্ট ছিলেন। ওভারঅল সিপি এর একটা ম্যানেজমেন্ট তো এখানে আছেই। যে কোনো রকম কারো কোনো রকম অসুবিধা হলে এখানে চিটং পোর্ট অথরিটি টেক ওভার, কোনো অসুবিধা নেই। 2007 সালে 469 কোটি টাকা ব্যয়ে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল নির্মাণ কাজ সমাপ্ত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 2015 সাল থেকে এটি পরিচালনার দায়িত্ব পালন করে আসছিল সাইফ পাওয়ার টেক নামে একটি প্রতিষ্ঠান। সুরেশ কুমার দাস, বিটিভি, চট্টগ্রাম। পাহাড়, সমুদ্র এবং সমতল এই তিনে ঘেরা চট্টগ্রাম।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই চট্টগ্রাম জেলাকে তাই ডাকা হয় প্রাচ্যের রানী হিসেবে। শহরের যান্ত্রিকতা থেকে একরাশ প্রশান্তির আশায় চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলোতে ভিড় লেগে থাকে বছর জুড়ে। এমনি কিছু পর্যটন স্পটের খবর জানাচ্ছেন আমজাদ হোসেন, ছবি তুলেছেন নাজমুল হাসান দেওয়ান। চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য পতেঙ্গা সমুদ্র সৈকত। শহর থেকে মাত্র 14 কিলোমিটার দূরের এই সৈকত প্রতিদিন হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে। পথে নজর দর্শনার্থীরা। খুব ভালো লাগছে, বাচ্চাদেরকে নিয়ে প্রতি সপ্তাহে আসা হয়, মানে ছুটির দিনে হলিডেতে আসা হয় আর কি। খুবই ভালো লাগে, মানে সবাই মিলে আসি, খুব মজা হয়। আর বিচটাও অনেক সুন্দর, ভালো লাগে। যেখানে অনেক ভালো সাগর, তারপর হচ্ছে যে আপনার এখানে জাহাজ সব আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, মনে করেন সবাই তার দেখা মানে সম্ভব হয় না, তো এখানে আসি দেখতে পারবেন। মানে এক কথা হচ্ছে এখানে সবকিছু। যদি বিনোদনের কেন্দ্র করলে, মোটামুটি লাইটিং করলে সুন্দর লাগবে। জিনিসটা মনে হয় অনেক কাঁচরা আছে, এগুলো অনেকেও পছন্দ করে না। বসাতে আমরাও একটু হেমিজে খাচ্ছি, একটু বসার জন্য যে স্পেসটা যে সুন্দর করলে তাহলে অনেক সুন্দর হবে। আমরা এখান থেকে আসছি জাস্ট একটু ফ্রেশ হাওয়া বাতাস খাওয়ার জন্য, এই ছাড়া আর কিছু না। অন্য দেশের তুলনায় আমাদের দেশে পর্যটন ব্যবস্থা তো বেশি একটা সুবিধাজনক না, এখানে আরও উন্নত করা যায় আর কি। সরকার যদি দৃষ্টি দেয় তবে ভালো হবে আর কি। পতেঙ্গাকে কাছে টানতে আরও ভূমিকা রাখছে পাশের কর্ণফুলী টানেলও। প্রতিদিনই প্রচুর মানুষ টানেল দেখতে এলে এখানে চলে আসেন পতেঙ্গায় সমুদ্র দর্শনেও। সমুদ্রের পাড়ে চট্টগ্রামের আরেক জনপ্রিয় পর্যটন স্থান ভাটিয়ারি ডিসি পার্ক। দিঘির বিস্তৃত জলরাশি চোখ জুড়াবে যে কারো। পরিপাটি এ পার্কে বড়দের পাশাপাশি শিশুদের জন্য রয়েছে খেলনা সহ নানা উপকরণ। নিরিবিলি ও শান্ত এ পরিবেশ মনকে দিবে নির্মল আনন্দ। দুল্লা খেলতেছি, আর তো স্লিপ খাইছি, অনেক কিছু করছি। খুব ভালো লাগছে। আমরা মনে করেন শহরের যে যানজট একটা থাকে, ওটার থেকে বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য খুব একটা আনন্দ পাইতেছি। যেমন গোড়া আছে, দোলনা আছে, তারপরে নাগরদোলা আছে, এগুলোতে বাচ্চারা অনেক খুশি হয়। কারণ আমরা তো ফ্যামিলি নিয়ে আসি, আর এখানে নোংরা কোনো পরিবেশ নেই, এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। মানে পরিবার পরিজন নিয়ে আসার জন্য চমৎকার একটা জায়গা। প্রকৃতি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। মন ভালো না থাকলে আমাদের এখানে আসলে উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের ভাটিয়ালিতে খুবই সুন্দর রাইড টাইড আছে, ভালো লাগতেছে। আরও অনেক প্লেস আছে, ইনশাল্লাহ ভালো লাগতেছে আর কি। রেট আছে জোন প্রতি 80 টাকা করে, আবার রিজার্ভ সিস্টেম আছে, আবার আমাদের প্যাডেল বোর্ড আছে। প্যাডেল বোর্ড আধা ঘন্টা 200 টাকা এবং 1 ঘন্টা 350 টাকা। লোকজন সিজনাল বেশি কম বেশি হয় আর কি। যেরকম শীতের সিজনে একটু বেশি আসে লোকজন, মানে পর্যটক। বর্ষাকালে একটু কম আসে, তারপরেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আসে। এছাড়া চট্টগ্রাম সৌন্দর্য এবং বৈচিত্র্য উপভোগ করতে চান, তবে চট্টগ্রাম হতে পারে এক আদর্শ স্থান।
বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের 3টি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ ভোরে ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় 1 মাস পর ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল। দেশটির সেনাবাহিনী বলেছে হুসাইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে, কারণ হুতিরা বারবার ইসরায়েলের উপর আক্রমণ করছিল। হামলার পর হুতির এক মুখপাত্র বলেন, স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি হামলা প্রতিহত করেছে। স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী হুদেইদায় ইসরায়েলি হামলার ফলে প্রধান বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে গেছে। এতে পুরো শহর অন্ধকারে ডুবে গেছে। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানিয়েছে, ইসরায়েলি হুদেইদায় একের পর এক হামলা চালিয়েছে। এর ঠিক আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের 3টি বন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য সতর্ক বার্তা জারি করেছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেনের রাস ইসা বন্দরে গ্লাক্সকি লিডার নামের একটি জাহাজেও হামলা চালানো হয়েছে। 2023 সালের শেষ দিকে হুতিরা এই জাহাজটি দখল করেছিল। 2023 সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতি ইসরায়েল এবং লোহিত সাগরের জাহাজে হামলা চালিয়ে আসছে। এর ফলে বিশ্ব বাণিজ্যে ব্যাঘাত করছে। হুতি বলছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই এইসব হামলা করা হয়েছে। হামাস ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় 80% নিয়ন্ত্রণ হারিয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। তিনি জানান, গাজায় হামাসের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কাঠামো ভেঙে পড়ার ফলে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করছে স্থানীয় সশস্ত্র গোত্রগুলো। ওই কর্মকর্তা বলেন, কয়েক মাস ধরে চলা ইসরায়েলি বিমান হামলায় হামাসের নেতৃত্ব ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়েছে, যা সংগঠনটির রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তা নেতৃত্বকে ধ্বংস করে দিয়েছে। হামাসের ওই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা 2023 সালের 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর প্রথম সপ্তাহে ইসরায়েলি হামলায় আহত হন। এরপর থেকে স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বিবিসিকে বেশ কিছু ভয়েস মেসেজ পাঠিয়েছেন। ভয়েস মেসেজগুলোতে ওই কর্মকর্তা হামাসের অভ্যন্তরে ভাঙনের এবং গাজা জুড়ে নিরাপত্তা ব্যবস্থার প্রায় পুরোপুরি পতনের একটি চিত্র তুলে ধরেন। সংঘাত শুরুর আগে অঞ্চলটি হামাসের শাসনাধীন ছিল। ওই কর্মকর্তা বলেন, নিরাপত্তা কাঠামোর প্রায় কিছুই আর অবশিষ্ট নেই। নেতৃত্বের প্রায় 95% এখন মৃত। সক্রিয় ব্যক্তিরা সবাই মারা গেছেন। গত সেপ্টেম্বরে ইসরায়েলের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা দেন যে সামরিক কাঠামো হিসেবে হামাস আর অস্তিত্ব নেই, তারা এখন গেরিলা যুদ্ধে লিপ্ত। ওই নিরাপত্তা কর্মকর্তার মতে, চলতি বছরের শুরুতে ইসরায়েলের সঙ্গে 57 দিনের যুদ্ধবিরতির সময় হামাস তাদের রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তা পরিষদ পুনর্গঠনের চেষ্টা করেছিল, কিন্তু মার্চে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার হামাসের অবশিষ্ট নেতৃত্ব কাঠামো লক্ষ্য করে হামলা চালায়। এর ফলে সংগঠনটি বিশৃঙ্খলার মধ্যে পড়ে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে হঠাৎ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 78 জনে পৌঁছেছে। আরও 41 জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার অঙ্গরাজ্যের সান অ্যান্টোনিও শহরে তুমুল বৃষ্টির কারণে গুয়াদালুপ নদীর পানি বেড়ে এই বন্যা দেখা দেয়। বন্যায় ফের কাউন্টি নদীর তীরবর্তী গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিক প্লাবিত হয়। ওই কাউন্টিতে 28 শিশুসহ 68 জন মারা গেছেন। ওই ক্যাম্পের 10টি মেয়ে ও একজন তত্ত্বাবধায়ক এখনও নিখোঁজ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় আরও ঝড়ের আশঙ্কা রয়েছে। এ কারণে উদ্ধার কাজ ব্যাহত হতে পারে। কাদা ও ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধার কাজ চালাতে গিয়ে বিষধর সাপের কবলে পড়ছেন উদ্ধার কর্মীরা। ফের কাউন্টিতে যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে 18 জন প্রাপ্তবয়স্ক ও 10 শিশুর এখনও পরিচয় শনাক্ত করা যায়নি। রোববার টেক্সাসের গভর্নর প্রেগ অ্যাবট বলেন, প্রত্যেক নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে কর্তৃপক্ষ কোনো প্রচেষ্টায় বাদ রাখবে না। আবারও দেশের খবর। পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রামে 10 দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল সম্পন্ন হয়েছে। নগরের জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুফি মিজানুর রহমানের সভাপতিত্বে গত রাতে সমাপনী মাহফিলের প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন।
তিনি কারবালার হৃদয় বিদারক ইতিহাস ও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারের সদস্যদের আত্মত্যাগ সহ জীবন আদর্শের নানা দিক আলোকপাত করে রাসূলের আদর্শ অনুসরণের জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আহ্বান জানান। পরে মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন। সকালে অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা এবং বন্দর জোনের সহকারী কমিশনার ভূমি ফারিস্তা করিম। এই সময় সিটি কর্পোরেশন এবং পতেঙ্গা থানা ও টুরিস্ট পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেয়ার বাজারের খবর। সাপ্তাহিক ছুটি এবং পবিত্র আশুরা উপলক্ষে 3 দিন বন্ধ থাকার পর লেনদেনের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গাভাব বিরাজ করছে। আজ শেয়ার লেনদেন কম হলেও মূল্যসূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 13,812.20, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 1.35 ভাগ বেশি। এছাড়া সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 11,931.25, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 1.70 ভাগ বেশি। আজ 228টি কোম্পানির 26,19,362টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 4,66,71,000 টাকারও বেশি। এর মধ্যে 154টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 47টির দাম কমেছে এবং 27টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার খেলার খবর। ফুটবল। ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো ইতিহাস সৃষ্টিকারী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে। রাজধানীর হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারে বর্ণাঢ্য ও জমকালো সংবর্ধনা প্রদান করা হয় নারী ফুটবলারদের। বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে। প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল। তাই তো বাংলার বাঘিনীদের বরণ করে নিতে অভিনব এক উদ্যোগ বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মধ্যরাতেই হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারে রাজকীয় সংবর্ধনা। মিয়ানমার থেকে মধ্যরাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দেশের জন্য গৌরব বয়ে আনা নারী ফুটবলাররা। বিমানবন্দরেই তাদেরকে ফুলেল শুভেচ্ছা আর মিষ্টিমুখ করিয়ে অভ্যর্থনা জানান বাফুফের কর্তারা। এরপর সেখান থেকে সরাসরি নিয়ে আসা হয় মূল সংবর্ধনাস্থল হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারে। রাত গভীর হলেও আফিদা ঋতুপর্ণাদের বরণ করে নিতে যেখানে উপস্থিত ছিলেন ফুটবল ভক্ত আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। দর্শকদের মুখে ছিল বাংলাদেশ বাংলাদেশ ধ্বনি। ফুলেল ভালোবাসা আর শুভেচ্ছায় আবারও বরণ করে নেওয়া হয় পুরো বাংলাদেশ দলকে। বাংলাদেশ দলের কাণ্ডারি আফিদা খন্দকার আর দেশের মেসি খ্যাত ঋতুপর্ণা চাকমা জানান আরো বড় স্বপ্নের কথা। শুধু এশিয়াতেই সীমাবদ্ধ নয়, দেশকে নিয়ে যেতে চান বিশ্বমঞ্চে। আমরা বাংলাদেশের মেয়েরা জানি কিভাবে কঠিন পরিস্থিতি ফাইট করতে হয়। আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদেরকে নিরাশ করব না। এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। আমাদের এই সাফল্য একদিনে আসে নাই, খুবই ভালো লাগতেছে। এই মোমেন্টটা কখনো ভোলার মতো না। সাউথ এশিয়া না, আমরা যেন বিশ্ব মঞ্চে দেশকে আরো অনেক দূর নিয়ে যেতে পারি। মেয়েদের এই সাফল্যের পেছনে অক্লান্ত পরিশ্রমের কথা শোনান কোচ পিটার বাটলার। It's been a tough week, and I would say probably not just a tough week, but more importantly, it's been over the last 9 to 12 weeks. This is the culmination of a lot of hard work which has gone in over the last year. অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকীর কণ্ঠে ছিল নারী ফুটবলারদের ভূয়সী প্রশংসা। আমি মনে করি বাংলাদেশের মেয়েদের ফুটবল খেলা এটা শুধুমাত্র স্পোর্টিং ইভেন্ট না, এটা একই সঙ্গে একটা বড় কালচারাল ফেনোমেনা, যে কারণে আপনারা দেখেছেন যে এবার 21 পদক নারী ফুটবল দল পেয়েছে। আমি জানি যে তারা আরো বহুদূর যাবে, সামনে তারা অনেক কিছু অর্জন করবে। সাবজয়ী বাংলাদেশ পুরুষ দলের ইতিহাসে সেরা গোলরক্ষক আমিনুল হক এবং সাবেক জাতীয় ফুটবলার
জাহেদ পারভেজ চৌধুরীর কথাই ছিল নারী ফুটবলারদের অসাধ্য সাধনের প্রশংসা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সরকারের পক্ষ থেকে আমাদের উচিত যে নারী ফুটবল দলকে শুধু একটি সংবর্ধনার ভিতরে রেখে না, এমন একটি জায়গায় নারী ফুটবল দলকে নিয়ে যাওয়া দরকার যে তাদের যাতে পিছনের দিকে তাকাতে না হয়, তারা যাতে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আরো অনেক বেশি উৎসাহিত হয় এবং সেই উৎসাহিত ফুটবল দল আমাদেরকে আরো ভালো কিছু অর্জন করার, সে ভালো রেজাল্ট করার যে সুযোগ আমাদেরকে করে দিবে। এটা বাংলাদেশের ফুটবলের অন্যতম ইতিহাসের অন্যতম সেরা অর্জনের একটি। আমরা চাই মেয়েদের এই ধারাবাহিক পারফরমেন্সটা অব্যাহত থাকবে এবং এটাকে আমরা যে একটা অ্যাচিভটাকে সম্মানিত করে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হওয়া উচিত, যাতে আগামীতে আরও মেয়েরা আরও আগ্রহী হয় খেলাতে এবং উদ্ভাবনার সৃষ্টি হয়। বাফুফের সভাপতি দাবি দেওয়াল জানান, মেয়েদের এই অগ্রযাত্রা ধরে রাখতে সবকিছু করবে তার ফেডারেশন। আমাদের থেকে কমিটমেন্ট ইজ ভেরি 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 স্ট্রং যে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে। আমাদের নারী দলের জন্য আজকে পুরা পৃথিবী বাংলাদেশকে আরেক রূপে চিহ্নিত করছে। আমাদের একটাই এখন কমিটমেন্ট, একটাই স্লোগান, একটা এখন ট্যাগলাইন, হুইচ ইজ মিশন অস্ট্রেলিয়া। এর আগে মিয়ানমারের ইয়াঙ্গুনে অনুষ্ঠিত বাছাই পর্বের ম্যাচে বাহরাইনকে 7-0 গোলে, মিয়ানমারকে 2-1 গোলে এবং তুর্কমেনিস্তানকে 7-0 গোলে হারিয়ে সি গ্রুপে অপরাজিত থেকেই এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার টিকিট কাটে বাংলাদেশের মেয়েরা। মাহবুব রহমান খোকন, বিটিভি নিউজ। এবার আবহাওয়ার খবর। গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4.1 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার সমান। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 15 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 41 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে ভোর 5টা 27 মিনিটে, ভাটা বেলা 11টা 28 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে সন্ধ্যে 6টা 13 মিনিটে এবং ভাটা রাত 11টা 56 মিনিটে।